আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। I know that dress is common, perfume regret. You got me thinking back when you were mine. Ooh. And now I'm all upon you. What you expect? 'Cause you're not coming home with me tonight. আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। You just want attention, I knew from the start. You're just making sure I'm never getting over you. গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সমুধুর। নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর, নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর। বয়ে চলেছে যে তাই ভালোবাসার এক ধারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। You just want attention, গেছি তারা। baby. You just think I wanna Yeah, you just want attention, I knew from the start. Gentlemen, may I have your attention, please? The show starts in
হ্যালো, ওদিকে তাকিয়ে কেন আমার দিকে তাকাও? কই তোমরা? হ্যাঁ, কই তোমরা? কই দেখি না তো কাউকে। হুম, আমার চোখে চোখ রাখো। কেন অন্যদিকে চোখের পলক? হ্যাঁ, আমার দিকে চোখ রাখলে কেন সমস্যা তোমাদের এত? কি হলো, আমার চোখের দিকে তাকাতে ভয় লাগে? দেখি না তো কাউকে। কই এতক্ষণ সেমিনার দেখতে দেখতে কি একেবারে টায়ার্ড হয়ে গেলেন নাকি আপনারা? হুম, কই একটু দেখি, সবাইকে একটু দেখি, অনেকদিন পর আসছে, একটু দেখি না আপনাদের চেহারা কেমন হলো এই শীতকালীন সবজি খেয়ে। আপনারা কিরকম চেহারা তৈরি করলেন একটু দেখি। মায়াবী মুখগুলো কই? ডক্টর সূচনা বলছে স্যার এত এনার্জি স্যার। এনার্জি তো থাকবে, এনার্জি না থাকলে হবে? পুরুষ মানুষ বলে কথা। এই তো দেখছেন কত সুন্দর সুন্দর, এই যে আসলাম ভাই আমাদের সামনে হাজির। জয় কর্মকার আসছে, অনেকদিন পর দেখলাম আপনাদের মুখগুলো, ভালোই লাগে দেখেন। আপনাদের দেখলে, পরিচিত মুখগুলো দেখলে দেখবেন যে ভালোই লাগে, অন্যরকম একটা ফিলিংস। আমরা এখন ক্লাস করতে বলছি, যদি আপনাদের না দেখি, আপনারা আমারে না দেখেন, তাহলে ভালো লাগবে না কিন্তু। এখন আমি যদি একটা মুখোশ পরে আসি এখানে, মুখোশ পরে আসি, যদি ক্লাস না শুরু করে মাস্ক পরে আসি, কেমন লাগবে? ভালো লাগবে? কই আরো কই একটু, কই দেখি সবাইকে দেখি একটু। এত কিউট কিউট চেহারা আপনাদের, আল্লাহ নুরানি চেহারা দিছে। হ্যাঁ, আরে আমি যদি এরকম অনলাইনে ক্লাস করতাম, আমার স্যারে যদি কইতো যে স্যার খালি খোলেন, খালি কইতো একটু খোলেন, আমি খুলে লাইতাম সহজ কথায়। বুঝছে, শার্টটা, সরি কি কই, মানে মানে ক্যামেরা খুললে ফেলাইতাম আর কি, শার্ট সাথে শার্টও খুলে যাইতো, মানে এরকম আর কি। আর তোমরা কি যে করো! হুম, হ্যাঁ, দুই একজনের সমস্যা তো একটু থাকবে, যাদের সমস্যা এতগুলা, আমরা এখানে অনেকজন আছি, তার ভিতর যদি অ্যাটলিস্ট 10 জনও যদি আমরা একটু ক্যামেরা ওপেন রাখি, তাহলে দেখা গেল যে ক্লাসটা জমে যাবে আমাদের ক্লাসটা। নতুবা তো নিরামিষ, আমিষের অভাব ছাড়া ক্লাস হবে, বুঝছেন? কই আছেন? আছেন, অনেক কষ্ট আপনাদের, তাই না? অনেক কষ্ট করে বসে আছেন, অনেকক্ষণ ক্লাস করছেন, অনলাইনে ক্লাস করা আসলে কষ্টকর, আমি জানি। তারপর যাই হোক, আমরা আজকে শুরু করব। আজকে কি ক্লাস জানেন এখন? আমি তো ভুলে গেছি কি ক্লাস। মধ্যযুগ পর্ব 2, ও আচ্ছা। আচ্ছা, আমাদের মধ্যযুগে পর্ব 2 এর ক্লাস হবে। এর আগে আমরা উম আমরা কিসের, হ্যাঁ, আমরা হ্যান্ডসাম হবো না কেন? আমরা সবাই হ্যান্ডসাম এখানে, আমি জানি নাসির স্যারের। আমি একটা জিনিস কথা বলি, যে আমি যে কয়টা ব্রাঞ্চে ক্লাস দিতে যাই, আমার ক্লাসে আমি দেখি সব ছেলেমেয়েরা হ্যান্ডসাম। ওই দিন দেখবো মেয়েগুলা এত সুন্দর সাইজে আসে, সুন্দর, কি সুন্দর পিঙ্ক কালার লিপস্টিক আইব্রো যা আছে সব করে আসে। ছেলেরাও দেখি সেই স্মার্ট, মানে যে কয়টা ব্রাঞ্চে যাবো দেখি ছেলেগুলা সেই সাইজে আছে, দেখি কত সুন্দর ফক ক্রিম ট্রিম মাইরা টাইরা সব রেডি, মানে কেমন যেন একটা ভালো একটা আমেজ তৈরি করে ফেলে ক্লাসে। এটা একটা পজিটিভ দিক আমাদের, যে আমরা শুধু ক্লাস করব না, ক্লাসের ভিতরে স্মার্ট যে আছে এটাও আমরা একটু ধরে রাখবো। কারণ স্মার্ট আমাদের দরকার আছে, আমাদের শুধু আমাদের চেহারা সুন্দর থাকলে হবে না, স্মার্ট একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। কিন্তু কি করো, এত ক্লাস থাকে, বিজি থাকি, ফেয়ার অ্যান্ড লাভলি কি এর নামই তো ভুলে গেছি। ফেয়ার অ্যান্ড লাভলি মাখার তো টাইম পাই না। ওই দেখছো মিশেল কিন্তু ঠিকই মারতেছে, দেখছো? সে কিন্তু এই সোনো মারলো, ফেয়ার অ্যান্ড লাভলি মারবে, এরপর আবার কি মারলো, লিপজিলও মারলো, দেখছেন? যে বলছে নাসির স্যারে বলছে দিতে, তা দিয়ে নি তাড়াতাড়ি। ওই সূচনাও কিন্তু মারছে, দেখছেন? আচ্ছা যাই হোক, ভালো দিকে মানে আমরা, আচ্ছা দেখি, আমরা যে প্রাচীন যুগ শেষ করেছিলাম, মধ্যযুগে আমরা পড়েছি মনে হয় মেবি অন্ধকার যুগটা শেষ করেছিলাম নাকি? আমরা কি বৈষ্ণব পদাবলী পড়িয়েছিলাম? বৈষ্ণব পদাবলী কি করেছি? করি নাই? বৈষ্ণব পদাবলী হয়নি? আচ্ছা লেখেন বৈষ্ণব পদাবলী।
আমরা একটু বৈষ্ণব পদাবলিতে যাব এখন। মোজাম্মেল বিশ্বাস বললে, স্যার ইউর শার্ট ইজ সো লাভলি, থ্যাংক ইউ মোজাম্মেল। কি করবো, শার্ট কেনারও টাইম পাই না বুঝছো। কেউ আমাকে গিফটও করে না, গার্লফ্রেন্ড থাকলে তো দুই একটা দিত। আমাকে কপালটা এমন পোড়া বুঝছো, গার্লফ্রেন্ডও আসবে কোথা থেকে, সময় দিতে পারে না। সময় না দিলে কোনো মায়েরা থাকবে, প্রেম করবে আমাদের সাথে? কও জয় কর্মকারী বলো, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব না। আমরা আজকের আলোচনা মধ্যযুগ 2। দেখি মধ্যযুগ 2 এ পড়বে আমাদের 3 আসলো কেন? ও আচ্ছা আচ্ছা। যদি কোনো প্রশ্ন থাকে সাহিত্য সম্পর্কে আমাদের প্রশ্ন করবেন। স্লাইডটা দেখেন তো, এই জন্য স্লাইড দিয়ে পড়ালে সমস্যা হয়। আচ্ছা দেখি আমরা বৈষ্ণব সাহিত্যটা কি। আমরা যে বৈষ্ণব সাহিত্য সহজ বিষয় মনে রাখবেন, এটার কিছুই না, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটা নিউ ভার্সন, বুঝছেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটা নিউ ভার্সন কোনটা? বৈষ্ণব পদাবলী, আর কিছুই না। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল থিম হলো রাধাকৃষ্ণের প্রেম লীলা, তেমনি বৈষ্ণব পদাবলী বা সাহিত্যের মূল থিম কি? রাধাকৃষ্ণের প্রেম লীলা। একই জিনিস, জিনিস কিন্তু এক। তা বৈষ্ণব পদাবলী বা সাহিত্যের মূল বিষয়বস্তু কি? এটাও কিন্তু রাধাকৃষ্ণের প্রেম লীলা, একই বিষয়বস্তু কিন্তু বৈষ্ণব পদাবলী বা সাহিত্য। এর ভিতরে দেখেছি আমরা যে বৈষ্ণব সাহিত্য রচনার সূত্রপাত হয় 14 শতকে, মনে আছে তো? বৈষ্ণব সরি না শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনার সূত্রপাত হয় 14 শতকে, অর্থাৎ 14 শতকের শুরুতে যে সাহিত্যটা রচিত হয় সেটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এরপরে 14 শতকের শেষ দিকে রচিত হয় বৈষ্ণব পদাবলী, এবং কিন্তু এর পরিপূর্ণ বিকাশ লাভ করে 16 শতকের দিকে। তাহলে বৈষ্ণব পদাবলী বা সাহিত্যের সূত্রপাত হয় চতুর্দশ শতকের শেষ দিকে, এবং এর বিকাশ লাভ করে, পরিপূর্ণ বিকাশ লাভ করে 16 শতকের দিকে। এটা আমাদের মনে রাখতে হবে। বৈষ্ণব পদাবলী বা সাহিত্যের সূত্রপাত হয় কখন? চতুর্দশ শতকের শেষ দিকে, এবং এর বিকাশ লাভ করে পরিপূর্ণ 16 শতাব্দীতে বা 16 শতকে। এই বৈষ্ণব পদাবলীতে আমাদের কৃষ্ণকে পরমাত্মা এবং রাধাকে জীবাত্মা হিসাবে কল্পনা করা হয়েছে। একটা প্রশ্ন আমাদের আসে যে মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল কি, বা মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গ্রন্থ কোনটা? এগুলো কিন্তু বৈষ্ণব পদাবলী হবে। যে মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল হলো বৈষ্ণব পদাবলী, লিখে রাখুন। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বা সাহিত্য হলো বৈষ্ণব পদাবলী, লিখে রাখুন। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বা সাহিত্য হলো বৈষ্ণব পদাবলী। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল বা শ্রেষ্ঠ গ্রন্থ কোনটা? বৈষ্ণব পদাবলী বা সাহিত্য। এখন বৈষ্ণব জিনিসটা কি, এটা তো আমাদের অনেক, যে বৈষ্ণব জিনিসটা কি? বৈষ্ণব হলো একটি ধর্মের নাম। লেখেন, বৈষ্ণব হলো একটি ধর্মের নাম। বৈষ্ণব হলো একটি ধর্মের নাম। মূলত এই বৈষ্ণব ধর্মের অনুসারী লোকগুলোই এই রাধাকৃষ্ণ বিষয়ক যে জিনিসগুলা পালন করে, আচার আচরণ গুলা, সেগুলোই হলো বৈষ্ণব সাহিত্য। এখানে লিখছে বৈষ্ণব ধর্ম নিয়ে। তাহলে বৈষ্ণব কি? আমি বলেছি বৈষ্ণব হলো একটি ধর্মের নাম। তাহলে বৈষ্ণব ধর্ম নিয়ে রচিত পদ বা সাহিত্যই হলো বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য। এটা বেশি পড়া লাগবে না, এটা হলো রিটেন পরীক্ষার প্রশ্ন, আমরা প্রিলির প্রশ্ন পড়ি। এতটুকু জানলেই আমাদের এখান থেকে হবে। আমি যতটুকু পড়াই ততটুকু দেখবেন। প্রমাণ পাবেন কিভাবে এবার বলে দিচ্ছি। আমাদের একটা জিনিস খেয়াল করবেন, যে আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা একটা আছে, অ্যাকচুয়ালি 42তম বিসিএসটা আগে হয়ে যাবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে হয়ে যাবে। তখনই আপনারা মিলাতে পারবেন যে নাসির স্যারের লেকচার থেকে কয়টা কমন পড়ছে। এটা হলো প্রমাণ, দেখবেন যে নাসির স্যারের লেকচার থেকে বাংলা 35 নম্বর ভিতরে কয়টা নম্বর কমন পড়ছে।
এটা আপনারা একটু দেখবেন যে বাজারে বই থেকে কয়টা কমন পড়ে আর তার লেকচার থেকে, এটা একটু ফলো করলে আমরা পারবো। উম্মে হাবিবার মনটা আজকে অনেক খারাপ, কারণটা কি? হ্যাঁ, এত মন খারাপ কেন? এত মন খারাপ আজকে এমন ভাবে বসছে ও যেন একেবারে মনটা খারাপ হয়ে গেছে। হম, আজকে সবারই মন খারাপ, কারণ কি? মৌরে তো দেখি মন খারাপ, বুঝলাম না কিছু। আসলাম ভাইরও তো দেখি মনটা খারাপ, কারণটা কি? হ্যাঁ, মুখে হাসি নাই কেন? ঠোঁট ফেটে গেছে নাকি এই জন্য মুখে হাসি নাই? এবার লেখেন বৈষ্ণব সাহিত্য তিন ভাগে বিভক্ত। বৈষ্ণব সাহিত্য তিন ভাগে বিভক্ত, লিখে রাখুন বৈষ্ণব সাহিত্য। কি বলে মোজাম্মেল বিশ্বাস বলছে খুব শীত, তাই এই আজকে শীত, আমি তো পুরো হট, তার কি কও তোমরা? কোন শীতের কোন দেখো, একটা পাতলা শার্ট পরে আছে। আপনাদের কি বলেন শীত? এই যুবন বয়সেও যদি বলেন শীত, তাহলে হয় নাকি? হ্যাঁ, এরকম হবে নাকি? পুরো ফুল চার্জ থাকতে হইব, মোবাইলে ফুল চার্জ থাকতে হবে, ল্যাপটপে ফুল চার্জ থাকতে হবে, শরীরের ভিতরে ফুল চার্জ থাকতে হবে একেবারে। একে আয়ান ঘোষ নাকি? আমরা আমরা কি আয়ান ঘোষ? আমরা কি আয়ান ঘোষের বংশধর? হ্যাঁ, আমাদের শরীরে এনার্জি থাকবে না? আমরা ইয়ং মানুষ, এটা কোনো কথা হলো? তাহলে দেখেন বৈষ্ণব সাহিত্য তিন ভাগে বিভক্ত। এক নম্বরে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব সাহিত্য তিন ভাগে বিভক্ত, এক নম্বরে বৈষ্ণব পদাবলী, দুই নম্বরে জীবনী সাহিত্য। এক নম্বরে হলো বৈষ্ণব পদাবলী, দুই নম্বরে জীবনী সাহিত্য, তিন নম্বর হলো বৈষ্ণব শাস্ত্র। তিন নম্বর হলে বৈষ্ণব শাস্ত্র। তাহলে বৈষ্ণব সাহিত্য তিন ভাগে বিভক্ত, এক নম্বরে বৈষ্ণব পদাবলী, দুই নম্বরে জীবনী সাহিত্য, তিন নম্বর হলো বৈষ্ণব শাস্ত্র। মনে থাকে যেন, এই তথ্যটা কিন্তু বাজারে বইয়ে নাই। তাহলে পরীক্ষা আসতে পারে বৈষ্ণব সাহিত্য কয় ভাগে বিভক্ত? তিন ভাগে বিভক্ত। এবার যে একটা প্রশ্ন আসছে যে বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? বৈষ্ণব পদাবলীর আদি কবি কে বলতে পারেন? বৈষ্ণব পদাবলীর আদি কবি কে বা প্রথম বৈষ্ণব পদকর্তা কে? প্রথম বৈষ্ণব পদকর্তা অথবা বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? কে পারেন? একজনে লিখছেন চণ্ডীদাস, একজনে লিখেছেন বিদ্যাপতি। আবার ভেবে বলেন, আর একজন বলেন। বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? অথবা বৈষ্ণব পদাবলী প্রথম পদকর্তা কে? একটা স্টার দিয়ে লিখে রাখুন বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা। বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা অথবা বৈষ্ণব পদাবলীর আদি কবি। লেখেন বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা, বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা অথবা বৈষ্ণব পদাবলীর আদি কবি। দুইটা পয়েন্ট একসাথে লিখবেন। সেই ব্যক্তিটার নাম একটু খেয়াল করেন ভালো কইরা। এই লোকটার নাম জয়দেব। নাম কি? জয়দেব। অপশনে জয়দেব না থাকলে দিবেন বিদ্যাপতিতে টিক। অপশনে জয়দেব না থাকলে টিক দিবেন বিদ্যাপতি। এরপরে বিদ্যাপতি না থাকলে টিক মারবেন চণ্ডীদাস। তাহলে এক নম্বরে গুরুত্ব দিবেন জয়দেব, দুই নম্বরে বিদ্যাপতি, তিন নম্বরে চণ্ডীদাস। ভালো করে খেয়াল রাখুন, এই তথ্যটা কিন্তু আমার তথ্য না, এই তথ্যটা কিন্তু ডক্টর মাহবুবুর রহমানের বাংলা একাডেমি সাহিত্যের বইয়ের ভাষা। কি বলছি? যদি বলে বৈষ্ণব পদাবলী আদি কবি কে বা বৈষ্ণব সাহিত্যের প্রথম পদকর্তা কে, প্রথম পদটা কে লিখছে বৈষ্ণব পদাবলীর, সে ব্যক্তিটার নাম হবে জয়দেব। সংস্কৃত ভাষার বিখ্যাত কবি, নাম কি? জয়দেব। চারটা অপশনের ভিতরে যদি জয়দেব না থাকে উত্তর করে আসবেন বিদ্যাপতি। এ যাবৎকালে যত চাকরি পরীক্ষা আসছে যে বৈষ্ণব পদাবলী প্রথম পদকর্তাকে, ওই চারটে অপশনের ভিতরে জয়দেব ছিল না। জয়দেব ছিল না, এজন্য সবাই বিদ্যাপতিতে টিক দিয়ে আসছে। যেরকম যদি বলে যে বাংলা সাহিত্যের আদি কবি কে বা বাংলা সাহিত্যের প্রাচীন কবি কে, উত্তরে আসে সবরপা। কিন্তু এ যাবৎকালে যত চাকরি পরীক্ষা আসছে সবরপা কোথাও ছিল না, উত্তরে ছিল লুইপা। তাই সবাই টিক দিয়ে আসছে লুইপা। তেমনি এই প্রশ্নের একটা কনফিউশন প্রশ্ন। তাহলে বৈষ্ণব পদাবলী বা সাহিত্যের প্রথম পদকর্তা কে? জয়দেব।
মনে থাকে যেন জয়দেব। এরপর যদি জয়দেব অপশনে না থাকলে 100% বিদ্যাপতিতে টিক দিয়ে আসবেন। অপশনে বিদ্যাপতিও আছে, চণ্ডীদাসও আছে, টিক মারবেন বিদ্যাপতিতে। এরপরে যদি দেখেন জয়দেবও নাই, আমাদের বিদ্যাপতিও নাই, তাহলে কারে টিক দিবেন? চণ্ডীদাস। মনে থাকবে? তাহলে টিক দিবেন কাকে? চণ্ডীদাস। আচ্ছা, এই জয়দেব পুরুষ, চণ্ডীদাস হবে, বিদ্যাপতি কি মহিলা না পুরুষ বলতে পারেন কেউ? এই বিদ্যাপতি কি একে নারী নাকি পুরুষ বলেন তো? ডক্টর সূচনা বলছে পুরুষ। ডাক্তার মানুষ তো চেক টেক করে মনে হয় কইছে। তাড়াতাড়ি কন, তাড়াতাড়ি কন। হুম, জয় কর্মকার কিছু কমেন্ট করেন না কেন, বলেন না কেন? এই বিদ্যাপতি কে? বিদ্যাপতি পুরুষ না মহিলা? এই তো গুড গুড গুড। ওই সিফাত নুসরাত বলছে মহিলা। একজন কেউ হিজড়ে বলেন না, এটাই হলো সবচেয়ে বড় কথা। ঠিক আছে, ওই মোজামেল বিশেষ বলছে হিজড়ে। যাই হোক, আমরা ডাক্তার এই হিজড়া কোন দেশি শব্দ বলতে পারেন কেউ? এটা আমাদের শব্দ ভান্ডার থেকে বলেন তো, হিজড়া কোন দেশি শব্দ? আসতে পারে কিন্তু পরীক্ষায়। হিজড়া কোন দেশি শব্দ? কে পারেন? না, হিজড়া ফার্সি না। বলেন বলেন তাড়াতাড়ি লিখে রাখুন। হিজড়া হলো হিন্দি শব্দ, পরীক্ষা আসতে পারে। হিজড়া হিন্দি শব্দ, এক কোনায় লিখে রাখুন, আসতে পারে। হিজড়া কি শব্দ? হিন্দি শব্দ। এরপরে স্টার দিয়ে আমরা যে তথ্যটা লিখবো সেটা লেখেন, বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবি। বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবি, স্টার দিয়ে লেখেন বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবি অথবা প্রথম অবাঙ্গালী কবি। বৈষ্ণব পদাবলী বা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বৈষ্ণব পদাবলী বা সাহিত্যের প্রথম কবি, বৈষ্ণব পদাবলী সাহিত্য সরি শ্রেষ্ঠ কবি লেখেন বৈষ্ণব পদাবলী বা সাহিত্যের শ্রেষ্ঠ কবি অথবা প্রথম অবাঙ্গালী কবি। বৈষ্ণব পদাবলী বা সাহিত্যের প্রথম অবাঙ্গালী, অবাঙ্গালী কবি। রস্বইকার মারছেন তো? অবাঙ্গালী বানা স্বর বয়াকারে বা, উমতে আকার, লয়ের শিকারিলি, অবাঙ্গালী। আবার দীর্ঘের মারেন না, বাঙালি এটা কিন্তু জাতির নাম। তাহলে প্রথম বৈষ্ণব পদাবলী বা সাহিত্যের প্রথম অবাঙ্গালী কবিকে? বিদ্যাপতি। টিক দিয়ে রাখুন বিদ্যাপতি। এরপরে যে প্রশ্নটা আসে যে বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবিকে? এইবার হবে চণ্ডীদাস। লেখেন বৈষ্ণব পদাবলী বা সাহিত্যের প্রথম বাঙালি কবি হলেন বাঙালি। বৈষ্ণব পদাবলী বা সাহিত্যের প্রথম বাঙালি কবি চণ্ডীদাস। তার যদি বলে যে বাংলা ভাষার প্রথম বৈষ্ণব পদাবলীর আদি রচিতা কে, বা বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী কে রচনা করেন, উত্তর হবে চণ্ডীদাস। এই কিন্তু বাঙালি, মনে থাকে যেন এই কিন্তু বাঙালি, একমাত্র বাঙালি হলো চণ্ডীদাস। একমাত্র বাঙালি কবিকে চণ্ডীদাস ছিল কিন্তু। এবার আমরা শিখবো বৈষ্ণব পদকর্তাদের কি বলা হয়। বলতে পারেন বৈষ্ণব পদকর্তা, অর্থাৎ যারা বৈষ্ণব পদাবলী রচনা করতো তাদের কি বলা হতো? তা লিখে রাখুন, বৈষ্ণব পদকর্তাদের বলা হতো মহাজন। এই তো একজনে লিখে দিয়েছেন, বৈষ্ণব পদকর্তাদের বলা হতো মহাজন। লিখছেন, বৈষ্ণব পদকর্তাদের বলা হতো মহাজন। হত বানান কি লিখছেন? হত না হত তয়কার তো দিছেন? হত বানান হত তয়কার তো মাইরেন আবার হত। বৈষ্ণব পদকর্তাদের মহাজন বলা হতো। এরপরে বৈষ্ণব পদাবলীর 4 বিখ্যাত মহাকবির নাম লেখেন। বৈষ্ণব পদাবলীর 4 বিখ্যাত মহাকবি বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। 4 জনের নাম লিখুন। বৈষ্ণব পদাবলীর 4 বিখ্যাত মহাকবি
বৈষ্ণব পদাবলীর 4 বিখ্যাত মহাকবি: বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। বৈষ্ণব পদাবলীর 4 বিখ্যাত মহাকবি: বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, আর একজন কি গোবিন্দ দাস কবিরাজ। এবারটা আবার হারবালের ওষুধ বিক্রি করতো না, কিন্তু আবার কবিরাজ কিন্তু তার উপাধি। অনেকে মনে করে যে এই কবিরাজের মনে হয় বংশ মনে হয় কবিরাজগিরি করতো, আসলে না। ঠিক আছে, কবিরাজ কি তার উপাধি, মনে থাকে জানো, কবিরাজ হলো তার উপাধি। সত্য কথা, আমিও আগে তাই ভাবতাম, বুঝছো, প্রথম যখন পড়তে গেছি তারা আমি কই এই গোবিন্দ দাস কবিরাজ কেন, এবারটা কি কবিরাজগিরি করতো? পরে দেখলাম না, এই কবিরাজ হলো তার উপাধি। এবারে লেখেন, বৈষ্ণব মুসলমানদের মধ্যে বৈষ্ণব পদাবলী রচনা করেন 3 জন। মুসলমানদের মধ্যে বৈষ্ণব পদাবলী রচনা করেন 3 জন। মুসলমানদের মধ্যে বৈষ্ণব পদাবলী বা সাহিত্য রচনা করেন 3 জন। 1 নম্বরে শেখ ফয়জুল্লাহ। 1 নম্বরে লিখবেন শেখ ফয়জুল্লাহ। 1 নম্বরে লিখবেন শেখ ফয়জুল্লাহ। 1 নম্বরে লিখবেন শেখ ফয়জুল্লাহ। 2 নম্বরে আলাওল। 2 নম্বরে আলাওল। 3 নম্বরে শেখ কবির। 3 নম্বরে হলো শেখ কবির। তবে একটা জিনিস একটু আমি উল্টাইয়া লিখছি, এইটা যদি একটু আপনারা একটু ঘুরে লেখেন, আমার বলতে একটু সমস্যা হলো। যদি পরীক্ষা আসে যে বৈষ্ণব পদাবলী প্রথম মুসলমান পদকর্তাকে, তাহলে হবে শেখ কবির। ওই শেখ কবিরের জায়গায় ব্র্যাকেটে প্রথম লিখে রাখুন, শেখ কবিরের ওখানে ব্র্যাকেটে প্রথম লিখুন। যদি আসে যে মুসলমানদের ভিতরে প্রথম কে, মুসলমানদের মধ্যে প্রথম কে বৈষ্ণব পদাবলী বা সাহিত্য রচনা করেন, উত্তর হবে শেখ কবির। শেখ কবির এই হলো প্রথম মুসলমানদের মধ্যে প্রথম বৈষ্ণব পদাবলী বা সাহিত্য রচনা করেন শেখ কবির। মনে থাকবে? 1 নম্বরে কিন্তু শেখ কবির, এটা একটু ব্র্যাকেটে লিখে রাখুন, শেখ কবির। পরীক্ষায় আসছিল বৈষ্ণব পদাবলীতে কতগুলো রসের সন্ধান পাওয়া গেছে, বিশেষ পরীক্ষা আসছিল কিন্তু। লেখেন, বৈষ্ণব পদাবলীতে 5টি রসের সন্ধান পাওয়া গেছে। লোপা আফরোজ, কি বললা তুমি? স্যার বাকি 2 জনের নাম কি একটু বলবেন প্লিজ, নেটে ডিস্টার্ব ছিল। কোন 2 জনের কথা বলছে আল্লাহই জানে। ওই যে 4 বিখ্যাত মহাকবি নাকি, বিদ্যাপতি, চণ্ডীদাস ও মুসলমান কবি। মুসলমান কবি লেখো যে শেখ কবির, উনি হলো প্রথম। এরপরে শেখ ফয়জুল্লাহ, আর একজন হলো আলাওল। শেখ ফয়জুল্লাহ আর একজন আলাওল, এই 3 জন। আপনারা কাজ করাই, আপনাদের যে যে তথ্যগুলো পড়াই, একটু আপনাদের কাছে যে বইগুলো আছে বাজার থেকে কিনছেন একটু মিলাই দেখেন, যে তথ্যের ভিতরে আমি কিন্তু ভেরিয়েশন নিয়ে আসি, যে অনেক সময় তথ্য আমি অতিরিক্ত দেই, ভেরিয়েশন নিয়ে আসি, কারণ এগুলো আমাদের দরকার। তাহলে এবার কি বললাম, বৈষ্ণব পদাবলীতে 5টি রসের সন্ধান পাওয়া যায়: খেজুর রস, তালের রস, আমের রস, এগুলা না না না, কিসের রস? হ্যাঁ, তালের রস না, উম্মে হাবিবা বলতে স্যার তালের রস, তালের রস। দেখছেন, এগুলো তালের রস হবে, আমের রস না জামের রস? তাহলে বৈষ্ণব পদাবলীতে 5টি রসের সন্ধান পাওয়া যায়। নিমের রস আবার কেমন রস? আল্লাহ, তো এত রস খাইলাম, নিমের রস তো খাইলাম না। এই যে এক একটা যে কই পান আপনারা নিমের রস। এবার ওই দেখ ডক্টর সূচনা সেন, দেখো ডাক্তারি ফর্মুলা দিয়ে বের করছে প্রেম রস। আচ্ছা, রস দেখেন, 1 নম্বরে শান্ত, 2 নম্বরে দাস্য, 3 নম্বরে সাক্ষ্য, 4 নম্বরে বাৎসল্য, বাৎসল্য, 5 নম্বরে মধুর। তাহলে বৈষ্ণব পদাবলীতে 5টি রসের সন্ধান পাওয়া যায়, মনে থাকে জানো?
5টা রস পেয়েছেন: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, আর একটা হলো মধুর। বিশেষ পরীক্ষা দিয়েছিল বৈষ্ণব পদাবলিতে শৃঙ্গার রসকে কি রস বলা হয়? আসছিল না? বৈষ্ণব পদাবলিতে শৃঙ্গার রসকে বলা হয় মধুর রস। যে প্রশ্নটা করছিল সে নাসির স্যারের চেয়েও দুষ্ট। বুঝছেন কি প্রশ্নটাই করছে? যে বৈষ্ণব পদাবলিতে শৃঙ্গার রসকে বলা হয় কি রস? মধুর রস। নাসির স্যারই নাকি একটু নেগেটিভ বলে। দেখছেন বিশেষ প্রশ্নকর্তারা কিভাবে প্রশ্ন করে। তাহলে বৈষ্ণব পদাবলিতে শৃঙ্গার রসকে বলা হয় মধুর রস। এরপরে আমরা দেখি যে কি আছে আমাদের। আমরা এরপরে হয়তো ব্রজবুলি ভাষায় চলে যাব। এখন আসছে কি, কে লিখছে? এমডি নায়াম শেখ বলছে, স্যার আসলে এই রসগুলা দিয়ে কি বুঝায়? এই 5টা রস যদি বর্ণনা করি তোমরা তো একটাও রাতে ঘুমাইতে পারবা না। অতএব এর রসের ভিতরে আমরা না যাই, বুঝছেন? আমরা এদিকে না যাই ভাই, এগুলা জানি না, ওইটাই ভালো, বুঝছেন? আল্লাহ আমাদের সই সালামতে রাখুক, রাতটা যেন ভালো ঘুমাইতে পারি। আল্লাহ এই নিয়ত করেন ভাই। এই রস পড়ানোর দরকার নাই আমাদের। এবারে আমরা ব্রজবুলি ভাষা শিখি তারছে। ওই মোজাম্মেল বিশ্বের বলছে আমিন, আমরা যেন রাতে ঘুমাতে পারি। আচ্ছা, এই ব্রজবুলি ভাষা, এখান থেকে 1 নম্বর পরীক্ষায় প্রশ্ন আসে ব্রজবুলি কি। তাই এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন। যদি কেউ না বুঝে থাকেন আমাকে বলবেন যে স্যার বুঝি নাই, প্রশ্ন করবেন, আমি বলে দিব। ব্রজবুলি হলো একটি কৃত্রিম ভাষা, একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয় ব্রজবুলি ভাষা। অর্থাৎ এক প্রকার কৃত্রিম সাহিত্যের ভাষা হলো ব্রজবুলি ভাষা। আপনারা এই স্লাইড গুলা পাবেন, আমি বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে। ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম সাহিত্যিক ভাষা। পরীক্ষা আসতে পারে ব্রজবুলি ছিল কোথাকার ভাষা? এটি ছিল মিথিলার ভাষা, মিথিলা বা মথুরা। এই মিথিলা বা মথুরাটা কোথায় অবস্থিত? বিহার। বিহার। পরীক্ষা আসতে পারে যে মিথিলা বা মথুরাটা কোথায় অবস্থিত? ভারতের। এটা কিন্তু ভারতের বিহারে অবস্থিত। মনে থাকে যেন, এই মিথিলা বা মথুরা নামক জায়গাটি কোথায় অবস্থিত? এটি হলো বিহার, বিহারে অবস্থিত। কিন্তু এখন এই ব্রজবুলি কোন অঞ্চলের ভাষা? এটি হলো মিথিলার ভাষা। তাহলে ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক কে? পরীক্ষা আসে যে ব্রজবুলি ভাষার প্রথম কবিকে, আদি কবিকে, শ্রেষ্ঠ কবিকে, এগুলো সবই উত্তর হবে বিদ্যাপতি। তাহলে ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবিকে, আদি কবিকে, প্রথম কবিকে, সবগুলাই উত্তর হবে বিদ্যাপতি। ব্রজবুলি ভাষার আবিষ্কারককে? বিদ্যাপতি। এরপরে একটা প্রশ্ন আসছে যে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষার নামটা কি? তাহলে মধ্যযুগের বাংলা ভাষার দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা হলো ব্রজবুলি ভাষা। কি ভাষা? ব্রজবুলি ভাষা। আপনারা যদি কেউ কোনো পিডিএফ না পান, আপনারা জুবার ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে আমি পিডিএফ পাইনি। আবার পিডিএফটা থাকলে অনেক সুবিধা হয়, নোট খাতাটা করতে ইজি হয়, তাই না? অনেক বানান ভুল ত্রুটি যদি আমরা করি, দেখা গেল আপনারা অনেক দূরে বসে লিখতেছেন, অনেকে শুনতে পান না, নেটে সমস্যা হতে পারে, একটা তথ্য ভুল হতে পারে। এজন্য অনেকে আমার কাছে সরাসরি বলতে পারতেছে না, অনেকে লজ্জায় বলেন না যে এটা জিজ্ঞেস করবো আবার স্যার কি না কি বলে। এজন্য আপনারা পিডিএফটা যারা পাবেন না, জুবাইর ভাইয়ের হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনাদের পিডিএফ দিয়ে দিবে। এরপরে এই ব্রজবুলি হলো কোন অঞ্চলের ভাষা? মথুরার ভাষা। এখানে একটু বানানটা স্পেলিং ভুল আসছে, হবে মথুরার ভাষা, মথুরা বা মিথিলার ভাষা। তাহলে এই ব্রজবুলি ভাষা কখনো কিন্তু মানুষের মুখের ভাষা ছিল না। এটি সাহিত্যকর্ম ব্যতীত কোথাও খুঁজে পাওয়া যায় না। পরীক্ষা আসতে পারে ব্রজবুলি ছিল কি মানুষের কি মুখের ভাষা? না, এটি কখনো মানুষের মুখের ভাষা ছিল না।
তার ব্রজবুলির আদি কবিকে, সব হলো বিদ্যাপতি। ব্রজবুলি ভাষার আবিষ্কারও কি কে? বিদ্যাপতি। তাহলে আদি কবিকে, তাও হলো বিদ্যাপতি। উনি তো যে আবিষ্কার করছে সেই তো আদি কবি, এটা মনে রাখতে হবে। ওরে বাপ রে, মোহাম্মদ শাহাবুদ্দিন কি করছে দেখছেন? কম্বল একটা গায়ে জড়াইছে মনে হয়। শাহাবুদ্দিন ভাই কি কম্বল জড়াইলেন নাকি ঠান্ডায়? হুম, এত ঠান্ডা কোথা থেকে আসলো কোন তো? এসে দেন তাপস ভাই, দেখেন একটা গেঞ্জি পরে বসে আছে। এত শীত লাগে? এরপরে যে ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি কে? তাহলে এই তথ্যটা লিখে রাখুন। ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ বাঙালি কবি হলেন গোবিন্দ দাস কবিরাজ। ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবির নাম গোবিন্দ দাস কবিরাজ। 1374, আরে এটা হলো ব্রজবুলি ভাষার বিকাশ কাল, এগুলো আসবে না। 1374 থেকে 1460 পর্যন্ত ব্রজবুলি ভাষা বিকাশ ছিল, এগুলো আসে না। এগুলা জাস্ট আমি দিছি, এগুলো পরীক্ষা আসে না, ওগুলো আপনার দরকার নাই। গুরুত্বপূর্ণ তথ্য হলো ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবিকে, কিন্তু পরীক্ষায় যদি বলে ব্রজবুলির শ্রেষ্ঠ কবিকে, উত্তর হবে বিদ্যাপতি। যদি বলে ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবিকে, উত্তর হবে বিদ্যাপতি। আর যদি বলে ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ বাঙালি কবিকে, এই আমাদের বাঙালি ভাই লেখা থাকলে উত্তর হবে গোবিন্দ দাস কবিরাজ। দুইটা এক জায়গায় লিখে রাখুন, যে যদি পরীক্ষা আসে ব্রজবুলির শ্রেষ্ঠ কবিকে, তাহলে উত্তর হবে বিদ্যাপতি। আর যদি বলে যে ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ বাঙালি কবিকে, উত্তর হবে গোবিন্দ দাস কবিরাজ। বুঝতে পেরেছেন সবাই? এরপর আসছে যে বাংলাদেশে, এরা কিন্তু সব, এরা বাংলাদেশে না, এরা কিন্তু ভারতের। এরপরে যদি বলে বিহার বলেছিলেন কেন? আরে ভাই, বিহার মিথিলাটা ওই অঞ্চলটাই তো বিহারের ভিতরে একটা জায়গা, বিহারের ভিতরেই তো একটা জায়গা মিথিলা। এরপরে দেখেন বাংলা যদি আসে, বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন কে? যদি বাংলাদেশে বলে তাহলে উত্তর হবে যশোরাজ খান। গোবিন্দ দাস কিন্তু বাংলাদেশে নাই, কিন্তু ভারতের। বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন কে? যশোরাজ খান। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর যদি বলে আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় কে পদ রচনা করেন আধুনিক যুগে, তাহলে হবে রবি ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী লিখেছিলেন। তাহলে আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় প্রথম পদ রচনা করেন রবি ঠাকুর। আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন রবি ঠাকুর। বুঝতে পেরেছেন? এক জায়গায় তথ্যগুলো লিখবেন। আবার আমি রিপিট করতেছি, ব্রজবুলি ভাষার আদি কবি, শ্রেষ্ঠ কবি এবং আবিষ্কার কর্তা হলেন বিদ্যাপতি। আবার যদি বলা হয় ব্রজবুলি ভাষা প্রথম অবাঙ্গালী কবিকে, তাও বিদ্যাপতি। যদি বলে ব্রজবুলি ভাষা প্রথম বাঙালি কবিকে, উত্তর হবে গোবিন্দ দাস কবিরাজ। এরপর যদি বলে যে বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় কে পদ রচনা করেন, উত্তর হবে যশোরাজ খান। এরপর যদি বলে যে আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় কে পদ রচনা করেন, সেটা হলো আমাদের রবি ঠাকুর। কি নাম? ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এখন আমরা শিখব বিদ্যাপতি সম্পর্কে, একটু শিখব। দেখি বিদ্যাপতি আপা কেমন আমাদের। এবারে আমরা শিখব বিদ্যাপতি। এই বিদ্যাপতি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে, কারণ বিদ্যাপতি থেকে বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসে। লেখেন বিদ্যাপতি। এর জন্ম 1374 সালে আর মৃত্যু 1460। এ আসবে না জীবনে পরীক্ষায়, এগুলা পরীক্ষায় আসবে না। এমনি আর কি বললাম, জন্ম 1374, মৃত্যু 1460। এ হলো তার জন্ম মৃত্যু, পরীক্ষায় কখনো আসবে না, লেখার দরকার নাই। এখন এর জন্মস্থানটা লেখেন বিস্ফি গ্রাম। বিস্ফি গ্রাম, বিস্ফি গ্রাম, মিথিলা, মিথিলা বিহার। কোথায় এটা? বিস্ফি গ্রাম, মিথিলা বিহারে জন্মগ্রহণ করেন আমাদের এই বিদ্যাপতি।
তাহলে তার মৃত্যু হয় বিদ্যাপতি নগর ভারতে, এটা আসবে না পরীক্ষায়। তার মৃত্যু হয় বিদ্যাপতি নগর ভারতে, এটা পরীক্ষায় আসবে না। যতটুকু আসবে ততটুকু আমরা পড়বো। এখন আসতে পারে বিদ্যাপতির আসল নাম কি, কে পারেন? বিদ্যাপতির আসল নাম বা প্রকৃত নাম কি, কে পারেন? বিদ্যাপতির আসল নাম বা প্রকৃত নাম কি একটু বলেন। বিদ্যাপতির আসল নাম বা প্রকৃত নামটাকে বলতে পারবেন? এইগুলাই বিশেষ পরীক্ষায় প্রশ্ন দেয়, আনকমন। লেখেন বিদ্যাপতির প্রকৃত নাম, আসল নাম। বিদ্যাপতির প্রকৃত নাম অথবা আসল নাম বসন্ত রায়। কি লিখবেন? বসন্ত রায়। পরীক্ষা আসতে পারে কিন্তু। বিদ্যাপতির প্রকৃত নাম বা আসল নাম কি? আসল নাম হলো বসন্ত রায়, মনে থাকে জানো, বসন্ত রায়। লেখেন তার উপাধিগুলা লেখেন। উপাধি, তিনি কোন কোন উপাধি লাভ করেছেন। 1 নম্বরে লেখেন মৈথিলি কোকিল। তার উপাধিগুলোর নাম লেখেন। তার উপাধিগুলোর নাম 1 নম্বরে মৈথিলি কোকিল। মৈথিলি কোকিল, মৈথিলি কোকিল। ব্র্যাকেট লেখেন রাজকৃষ্ণ, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। ব্র্যাকেটে লিখবেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। তাই উপাধিটা কে দিছেন? পরীক্ষা আসতে পারে বিদ্যাপতিকে মৈথিলি কোকিল উপাধি দেয় কে? রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। বিদ্যাপতিকে লিখছে না, এই ব্যক্তি শ্রীকৃষ্ণ। উম্মে হাবিবা বলছে কি, স্যার উনি কি শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারক? না। শ্রীকৃষ্ণ কীর্তন কে আবিষ্কার করেছিল বলেন তো? বসন্ত রঞ্জন রায়। সে ব্যক্তির নাম ছিল বসন্ত রঞ্জন রায়। তাহলে আমরা কি শিখলাম? তাহলে 1 নাম্বার উপাধি হলো মৈথিলি কোকিল, কে উপাধি দেয়? রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। এবার লেখেন কবি কণ্ঠহার। 2 নাম্বার, 2 নাম্বার লেখেন কবি কণ্ঠহার। কবি কণ্ঠহার 2 নাম্বারে লিখবেন কবি কণ্ঠহার, কবি কণ্ঠহার। 3 নাম্বার লিখবেন অভিনব জয়দেব, অভিনব জয়দেব। এই দুইটা উপাধি দেয় রাজা শিবসিংহ, রাজা শিবসিংহ। তাহলে বিদ্যাপতিকে কবি কণ্ঠহার এবং অভিনব জয়দেব উপাধি কে দেয়? রাজা শিবসিংহ। মনে থাকবে, এই দুইটা উপাধি দিল রাজা শিবসিংহ। লিখেছেন। এবার লেখেন তার রচিত গ্রন্থাবলী। লেখেন রচিত গ্রন্থাবলী, অর্থাৎ বিদ্যাপতি কোন কোন বই লিখেছেন সেগুলো একটু লেখেন আপনারা। রচিত গ্রন্থাবলী। 1 নম্বরে কীর্তিলতা, 1 নম্বরে কীর্তিলতা, কীর্তিলতা। 2 নম্বরে বিভাস সাগর, 1 নম্বরে কীর্তিলতা, 2 নম্বরে বিভাস সাগর। 3 নম্বরে গোরক্ষ বিজয়। গোরক্ষ বিজয় কিন্তু শেখ ফয়জুল্লাহ লিখছে কিন্তু, মনে থাকে জানো, গোরক্ষ বিজয়। এরপরে লিখবেন গোরক্ষ বিজয়, গোরক্ষ বিজয়। এই গোরক্ষ বিজয় নামে আরো একজন লিখছেন, শেখ ফয়জুল্লাহ। গোরক্ষ বিজয় নামে আরো একজন লিখছেন, নাম হলো শেখ ফয়জুল্লাহ। তাহলে কীর্তিলতা, বিভাস সাগর, গোরক্ষ বিজয়। গঙ্গা বাক্য বলি, এরপর লিখবেন গঙ্গা বাক্য বলি।
4 নম্বরে গঙ্গা, গ উমগাঙ্গা আকার, গঙ্গা বাক্য বলি। 4 নম্বরে কি লিখবেন? গঙ্গা বাক্য বলি। 5 নম্বরে আমরা লিখব পুরুষ পরীক্ষা। 5 নম্বরে লিখব পুরুষ পরীক্ষা। 5 নম্বরে লিখব পুরুষ পরীক্ষা। এই পুরুষ পরীক্ষা কিন্তু আরো একজনে লিখছে, হরপ্রসাদ রায়। হরপ্রসাদ রায় লিখেছো বাবুরা? লিখেছো বাবু, না ঘুমিয়ে পড়ছেন সবাই? তাহলে পুরুষ পরীক্ষা মনে থাকে জানো? পুরুষ পরীক্ষা আরো একজন লিখছে, নাম কি? হরপ্রসাদ রায়। গোরক্ষ বিজয় আরো একজন লিখছে, শেখ ফয়জুল্লাহ। তাহলে এই নাম কটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে কীর্তিলতা, বিভাস সাগর, এগুলা। এরপরে লেখেন তার আত্মজীবনীমূলক গ্রন্থ। আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটা? একটাই আছে শুধু, বিভাস সাগর। তার আত্মজীবনীমূলক গ্রন্থ হলো বিভাস সাগর। তার আত্মজীবনীমূলক গ্রন্থ হলো বিভাস সাগর। লিখছেন বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থের নাম বিভাস সাগর, লেখা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এরপরে যে আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, যে বিদ্যাপতির পদকে কসমিক ইমাজিনেশন বলেছেন কে? পরীক্ষা আসতে পারে। লেখেন বিদ্যাপতির পদগুলোকে কসমিক ইমাজিনেশন, সিওস কস এম আই সি মি, কসমিক ইমাজিনেশন, কসমিক ইমাজিনেশন বলেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে তাহলে আমি কি বললাম? বিদ্যাপতির পদগুলোকে কসমিক ইমাজিনেশন বলেছেন কে? লোকটার নাম হলো শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। এইগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু পরীক্ষা আসতে পারে। বিদ্যাপতিকে, এরপর আরেকটা হলো বিদ্যাপতিকে বিদ্যাপতির ভাষাকে বিকৃত মৈথিলি বলেছেন কে? বিদ্যাপতির ভাষাকে বিকৃত মৈথিলি, বিদ্যাপতির ভাষাকে বিকৃত মৈথিলি বলেছেন রবি ঠাকুর। বিদ্যাপতির পদ তাহলে বিদ্যাপতির ভাষাকে বিকৃত মৈথিলি বলেছেন রবি ঠাকুর। বিদ্যাপতির ভাষাকে, মানে বিদ্যাপতি যে ভাষাটা আবিষ্কার করছে সেটার নাম কি? ব্রজবুলি। এটাকে বিকৃত মৈথিলি বলেছেন কে? রবি ঠাকুর। বিদ্যাপতির ভাষাকে অথবা ব্রজবুলি ভাষাকে বিকৃত মৈথিলি বলেছেন কে? রবি ঠাকুর। লিখছেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বিদ্যাপতিকে পাশ্চাত্যের কোন কবির সাথে তুলনা করা হয়েছে? লেখেন বিদ্যাপতিকে পাশ্চাত্যের কবি জিওফ্রে চসারের সঙ্গে তুলনা করা হয়েছে। বিদ্যাপতিকে পাশ্চাত্যের কবি জিওফ্রে চসার, নাম শুনছেন? কেন নাম শুনো নাই? জিওফ্রে চসার তো বিখ্যাত ইংরেজি সাহিত্যের একজন কবি। জিওফ্রে চসার, এ নাম তো অবশ্যই শুনেছেন আপনারা। তাহলে বিদ্যাপতিকে পাশ্চাত্যের কোন কবির সঙ্গে তুলনা করা হয়? জিওফ্রে চসার। নামটা লিখতে পেরেছেন? জিওফ্রে চসার, জিওফ্রে চসার। এরপরে আমরা বিদ্যাপতি সম্পর্কে যে গুরুত্বপূর্ণ গুলো আমরা শিখে ফেললাম। এরপরে আর একজন ব্যক্তি আছে আমাদের,
নাম হলো চণ্ডীদাস। এবারে লেখেন চণ্ডীদাস। এবার আমরা একটু চণ্ডীদাস সম্পর্কে জানবো। চণ্ডীদাস এর আরেক নাম বরু চণ্ডীদাসও বলা হয়। চণ্ডীদাস এর জন্মটা লেখেন, জন্মস্থান, জন্ম তারিখ পরীক্ষা আসবে না। লেখেন জন্মস্থান নানুর গ্রাম, নানুর গ্রাম, নানুর গ্রাম। তার জন্মস্থানটার নাম কি? নানুর গ্রাম অথবা সাতনা গ্রাম। নানুর গ্রাম অথবা সাতনা, নানুর গ্রাম অথবা সাতনা গ্রাম। এটা কোথায়? বীরভূম। বীরভূম, বীরভূম কোথায়? ভারতে। লিখছেন? এই জন্মস্থানটা পরীক্ষা আসছে যে আমাদের চণ্ডীদাস, বরু চণ্ডীদাস অথবা চণ্ডীদাস এর বাড়ি কোথায়? নানুর গ্রাম অথবা সাতনা গ্রাম। কোথায়? বীরভূম। তার পেশাটা কে ছিল? তার পেশা কি ছিল বলেন তো? এই চণ্ডীদাসের পেশা কি ছিল বলেন? চণ্ডীদাসের পেশাটা কি ছিল একটু বলেন। তার পেশা কি কেউ পারেন? সুমাইয়া তুলি বলছে জুতা সেলাই। এটা কোনো কথা হইলো? আরে ভাই, ওই যুগে কেউ জুতা পরতো আমার মনে হয় না। সে যে শতকে জন্ম লাভ করছে ওই যুগে জুতা, ওই যুগে জুতা তো মনে হয় যে ওই দিয়া বানাইতো। ওইদিকে কাঠ দিয়ে মনে হয় জুতা বানাইতো, অথবা সুপারি গাছের খোলস দিয়ে বানাইতো। তা সেলাই করবো কে? লিখছে জুতা সেলাই। আরেকজন লিখছে তাঁতি। না, এ ছিল আমাদের বরিশাল্লা ভাষায় কি বলে জানেন? এই পেশাটার নাম বরিশাল্লা ভাষায় বলে খয়রাতি। খয়রাতি চিনেন? হ্যাঁ, আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় বলে খয়রাতি। এবার একটু বলেন তো সে খয়রাতির বাংলাটা কি? এই মোজাম্মেল বিশ্বাস পারছে। এ হলো ভিক্ষুক। বরিশালের আঞ্চলিক ভাষায় বলে খয়রাতি। And এটার শুদ্ধ বাংলা হলো ভিক্ষুক। বুঝছেন? এ ছিল তার পেশাটা কি? ভিক্ষুক। আরো একটা ছিল, তার প্রথম জীবনে সে ভিক্ষুক ছিল, পরবর্তীতে ভিক্ষুক থেকে সে পুরোহিত হয়। ভিক্ষুক এরপরে লেখেন পুরোহিত, অর্থাৎ সে কিন্তু পরে পুরোহিত, পুরোহিত মন্দিরের পুরোহিত নির্বাচিত হন। কাহিনীটা এরকম। আমি একটু কাহিনী বলি এই বরু চণ্ডীদাস সম্পর্কে। আমার মনে একটু কৌতূহল জাগছে যে আমি কই দেখি তো আসলে বরু চণ্ডীদাস লোকটা কে, এ নিয়ে এত ঝামেলা কা, দেখি বাট খয়রাতি হইলো কেন? ওই দিনকে পোস্ট মানে পাই এক জায়গায় পাইলাম, পাওয়ার পর দেখি যে আসলে কেন এই লোকটা এত বিখ্যাত। এই রাধা কৃষ্ণ বিষয়ে এত রোমান্টিক একটা কাব্য লিখছে, যে কাব্য আমরা এখনো শ্রবণ করলে বা পাঠ করলে আমরা রাতে ঘুমাতে পারি না। তাই এই লোকটা সেই বিখ্যাত ব্যক্তিটা ফকির হয় কেমনে একটু দেখি। পরে পড়তে যায় দেখলাম যে মূলত এই যে বরু চণ্ডীদাস বা চণ্ডীদাস যাকে আমরা বলি, এই লোকটা হলো প্রথম জীবনে ভিক্ষুক ছিল এবং সে একটা ভিক্ষা মানে একটা বিয়েও করছিল। তার স্ত্রী ছিল একজন, নাম হলো পদ্মজা। তার প্রথম স্ত্রীর নাম ছিল হলো পদ্মজা। এই পদ্মজার সাথে প্রথম বিয়ে হয়। বিয়ের পর দেখলো যে এর ক্যারেক্টার ভালো না, এ শালা ভিক্ষা করে আর মহিলাদের দিকে তাকায়। এই বউ কি করছে, দেখছে লোকটার ক্যারেক্টার ভালো না, চিন্তা করছে শালায় ভিক্ষা দেখবা। ভিক্ষুক যারা আছে, কিছু ভিক্ষুক আছে কিন্তু লুচ্চা, কিছু ভিক্ষুক আছে দেখবা এরা হলে লুচ্চা। এক এক বাড়ি যায়, যাইয়ে দেয় সুন্দরী বউ আছে, সুন্দরী মাই আছে, কোনটা ওইদের দিকে তাকায়। আবার এই ভিক্ষুক গুলা দেখে রায়বাড়িও করে, ঘটকালির কাজও করে। বুঝছেন? এরা হলো স্মার্ট ডিজিটাল ভিক্ষুক। তাই এইরকম টাইপের লোক ছিল। পরে এর সাইডে কি করছে, এর বউ এর ডিভোর্স দিয়ে ভাগছে। ঠিক আছে, এ ভাইগা অন্য জায়গায় চলে গেছে তার বউ। এরপরে কি করলো, সে রাজার নজরে আসলো। রাজা দেখলো তখন
যে লোকটা বলে তুমি ভিক্ষা করো কেন, তুমি তো অনেক সুন্দর পুরোহিত, তুমি তো ভালো অনেক কিছু ধর্ম বিষয়ক অনেক কাজ পারো, তাহলে তোমার একটা কাজ দেই যে তুমি এখন থেকে ভিক্ষুকতা ছেড়ে দিবা, আর কখনো ভিক্ষা করবা না। তাহলে এখন থেকে কি কাজ করবা, এখন থেকে মন্দিরে পুরোহিতের দায়িত্ব গ্রহণ করবা। যখন সে ওই দেখছেন কি লেখে মোজাম্মেলে, টাকা চাই না পয়সা চাই না মাইয়া দিবা, মাইয়াটা দিবা। চিন্তা কর, মাইয়া কি এতই সহজ? হ্যাঁ, মেয়ে পটানো এতই সোজা? এরপরে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মেয়ে পটানো। যখন সে কি করলো, মন্দিরের দায়িত্ব পাইলো, এরপর ওই মন্দিরে প্রতিদিন সকালবেলা একবার কি করলো, একবার একটা মেয়ে আসতো, অনেক সুন্দরী রূপসী এক মেয়ে আসতো, সে প্রতিদিন সেবা করতো ওই মন্দিরের, অর্থাৎ মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ঝাড়ু দেওয়ার কাজ করত, কিন্তু সে ছিল নিম্ন জাতের এবং গরিব শ্রেণীর একটা মেয়ে। ঠিক আছে, এই হলো তার নাম, হলো রজকিনী রানী। তার গার্লফ্রেন্ডের নাম কি? এই হলো রজকিনী রানী, রজকিনী রানী। এই ছিল এই বরুচন্ডী বা চণ্ডীদাসের গার্লফ্রেন্ড, নাম কি? রজকিনী রানী। এই যে নিচু জাতের মেয়েটা ছিল কিন্তু সেই সুন্দরী, অনেক সুন্দরী রূপসী রমণী ছিল। এখন এই লোকটা কি করতো, এ হলো পুরোহিত, কিছু কইতেও পারে না সইতেও পারে না, পুরুষ মানুষ তো বুঝতো তো, পুরুষ মানুষ কিন্তু মাইয়া মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, কিছু কিছু পুরুষ আছে এরকম, বুঝছেন? এখন সে প্রতিদিন যায় আর এর প্রতি নজর দেয়, নজর দিয়ে একদিন সে রাতে স্বপ্নে দেখলো কাকে? এই রজকিনী রামিরে স্বপ্নে দেখলো, রাতে স্বপ্নে দেখছে। এখন ভোরবেলা অনেক রোমান্টিক স্বপ্ন দেখতো প্রতি রাতেই তারে নিয়ে। দেখার পরে সকালবেলা সে চিন্তা করলো আজকে রজকিনী আসলে আর কোনো রক্ষা নেই, ওরে আমি ধরবই জড়াইয়া। কি আর করার, রজকিনীর আমি পরের দিন সকালে যে আসলো, অমনি চণ্ডীদাস টাট করে বুকে জড়িয়ে নিল, আর ছাড়তেছে না। এখন সে বারবার রজকিনীর আমি বলতেছে প্লিজ আমাকে ছেড়ে দাও, কারণ কেউ যদি দেখে ফেলে তাহলে একেবারে কলঙ্ক রটে যাবে যে আপনি হলেন কি, আপনি হলেন একজন পুরোহিত আর আমি হলাম একজন নিচু জাতের একজন মানুষ, আমার এইগুলা যদি কেউ দেখে আমাদের মান ইজ্জত কিছুই থাকবো না। কিন্তু চণ্ডীদাস কি ছাড়ার পাত্র? সে তো ছাড়বেই না। কি আর করলো, বলছে না তোমাকে আমি ছাড়বো না, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, আমি তোমাকে বিয়ে করব। সে বলল যে না তা হয় না, সেটা কি করে সম্ভব, আপনি হলেন পুরোহিত, আমি হলাম একজন দাসীর মতোই, আমার দ্বারা এটা সম্ভব না। যাই হোক, সে কি করলো, তার সাথে জোর করে যা করার করছে আর কি, চণ্ডীদাস বলে কথা। এরপরে কি হইলো, প্রতিদিন এই কীর্তিকলাপ চলতে রইলো তাদের ভিতরে, চলতে থাকার পরে একদিন খাইলো জনগণের হাতে ধরা, ধরা খাওয়ার পর এই বরুচন্ডী এই চণ্ডীদাসে ধরে দিল উত্তম মধ্যে মানে গণদলাই, দেওয়ার পর তারে ওই মন্দির থেকে বিতাড়িত করে দিল রাজা। বলছে বেটা তুই আগে করতে ভিক্ষা, ভিক্ষা তোরে খয়রাতি থেকে বানাইলাম পুরোহিত, তুই বেটা মন্দিরে বসে তুই এইগুলা করস, তোরে তো খাইছি, এই জন্য দিছে তারে। যাই হোক, এরপরে দুইজনের ভিতরে কেউ কাউকে কিন্তু ভুলে নাই। এই মনে করা হয় যে বরুচন্ডী দাস যে সনাতন ধর্মের যে ভাগবতের কাহিনী থেকে যে রাধাকৃষ্ণ বিষয়ক যে প্রেম লীলা লিখলো, সে কিন্তু মূলত এই রজকিনীকে ফলো করে লিখছে। তার সমস্ত জীবন ভর এই রজকিনীকে ঘিরেই কিন্তু সে অনেক ফিলিংস তার কাজ করেছে। এর ভিতরে আরো অনেক কাহিনী আছে চণ্ডীদাস, এগুলো বলা যাবে না, আমি পড়ছি আর হাসছি। চিন্তা করে এই যদি স্টুডেন্টদের সামনে বলি তাহলে মান ইজ্জত কিছু থাকবো না। এই লোকটা এমন লোক ছিল চণ্ডীদাস, তাহলে এ কেন রাধাকৃষ্ণ কাব্যের কাহিনী ওভাবে লিখবে না? যাই হোক, এই চণ্ডীদাস সম্পর্কে আমরা জানলাম। এরপর এই চণ্ডীদাস প্রধান পরিচয় কি? তার প্রধান পরিচয় হলো শ্রীকৃষ্ণ কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা। তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই এমডি মমিন কি করলো, স্যার এই সময় করলে দর্শন মামলা খাইতো। আরে বেটা ওই সময় কোর্ট কাছারি কই পাইবে বেটায়, এটা কোনো কথা কইলাম ইয়া? এই সময় মামলা করবো কে? প্রাচীন যুগে কি কোর্ট কাছারি ছিল? একটা জিনিস শোনেন, পুরুষ মানুষ খারাপ ছিল প্রাচীন যুগ থেকেই,
আমাদের পুরুষ মানুষ যে কিছু অসভ্য আমাদের পুরুষ সমাজে আছে, এগুলো তো প্রাচীন যুগ থেকেই আছে। কোন মেয়ে শুনছো কোন ছেলের জড়াই ধরছে? এগুলো করে করে না, সবই তো করে ছেলেগুলাই। না আবার আছে আছে ধরে, আমি তসলিমা নাসরিনের কাছে দেখছি, আবার তার বইয়ের ভিতরে আছে, দুই একজন আছে আবার মেয়েরা ওরকম। যাই হোক, আমরা ভালো আছি, আমাদের সমস্যা নাই। এরপর একটা লেখেন মধ্যযুগের খাঁটি, লেখেন মধ্যযুগের খাঁটি বাঙালি কবি হলেন, মধ্যযুগের খাঁটি বাঙালি কবি স্টার দিয়ে লেখেন। লেখেন মধ্যযুগের খাঁটি বাঙালি কবি অথবা অকৃত্রিম বাঙালি কবি। মধ্যযুগের খাঁটি বাঙালি কবি অথবা মধ্যযুগের অকৃত্রিম বাঙালি কবি। মধ্যযুগের খাঁটি বাঙালি কবি অথবা মধ্যযুগের অকৃত্রিম বাঙালি কবি হলেন চণ্ডীদাস। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মধ্যযুগের খাঁটি বাঙালি কবি অথবা অকৃত্রিম বাঙালি কবি হলেন চণ্ডীদাস। এবার লেখেন চৈতন্য পূর্ব যুগের, লেখেন চৈতন্য পূর্ব যুগের বাংলার শ্রেষ্ঠ মর্মী কবি বলা হয়। সুকান্ত কি লিখছে রে, এত কিছুর পরও খাঁটি কবি? ভাই বিখ্যাত হতে গেলে এগুলা আছে, বিখ্যাতদের এরকম হয়। তাহলে লেখেন চৈতন্য পূর্ব যুগের বাংলার শ্রেষ্ঠ মর্মী গীতি কবি। চৈতন্য পূর্ব যুগের বাংলার শ্রেষ্ঠ মর্মী গীতি কবি হলেন চণ্ডীদাস। চৈতন্য পূর্ব যুগের বাংলার শ্রেষ্ঠ মর্মী গীতি কবি হলেন চণ্ডীদাস। লিখেছেন। এরপরে লেখেন চণ্ডীদাসকে বলা হয়, চণ্ডীদাসকে বলা হয়, চণ্ডীদাসকে বলা হয় বৈষ্ণব পদাবলীর দুঃখের কবি। চণ্ডীদাসকে বলা হয় বৈষ্ণব পদাবলীর দুঃখের কবি। চণ্ডীদাসকে বলা হয় বৈষ্ণব পদাবলীর দুঃখের কবি। কমা দিয়ে লেখেন সত্যের কবি, দুঃখের কবি, অবলিক দিয়ে লেখেন সত্যের কবি, সত্য, সত্যের কবি, অবলিক দিয়ে লিখবেন বিরহের শ্রেষ্ঠ কবি, অবলিক দিয়ে লিখবেন বিরহের শ্রেষ্ঠ কবি, বিরহের শ্রেষ্ঠ কবি। এরপরে কমা দিয়ে লিখবেন বাংলা কবি ভাষার আবিষ্কার কর্তা, বাংলা কবি ভাষার আবিষ্কার কর্তা, বাংলা কবি ভাষার আবিষ্কার কর্তা। আবার প্রথম থেকে বলে দিচ্ছি, চৈতন্য পূর্ব যুগের বাংলার শ্রেষ্ঠ মর্মী গীতি কবি হলেন চণ্ডীদাস। এরপরে বলেছি চণ্ডীদাসকে বলা হয় বৈষ্ণব পদাবলীর দুঃখের কবি, কমা দিয়ে লিখবেন সত্যের কবি, কমা দিয়ে লিখবেন বিরহের শ্রেষ্ঠ কবি, কমা দিয়ে লিখবেন বাংলা কবি ভাষার আবিষ্কার কর্তা। বুঝেছেন? এরপর লেখেন চণ্ডীদাসের কবিতাকে রুদ্রাক্ষর মালা। চণ্ডীদাসের কবিতাকে রুদ্রাক্ষর, চণ্ডীদাসের কবিতাকে রুদ্রাক্ষর মালা বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের চারজন বিখ্যাত ওই যে কবি যে বলছিলাম, চার হলো বৈষ্ণব পদাবলীর চার বিখ্যাত মহাকবি, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। তাহলে এই যে রুদ্রাক্ষর মালা কে বলেছেন? চণ্ডীদাসের কবিতাগুলোকে
রুদ্রাক্ষর মালা কে বলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ও, আমি খেয়াল করিনি। অভিজিৎ, অভিজিৎ রায় বলছে বাংলা সাহিত্যে 4 জন চণ্ডীদাস ছিলেন। ও, ওটা তো পড়াই না এখনো। তুমি এত তাড়াতাড়ি ওদিকে কেন গেলা? ও অংশটা তো পড়াই না, সামনে লিখছেন। এবার লেখেন চণ্ডীদাস, এক লাইন লেখেন। লেখেন চণ্ডীদাস 1 লাইন লেখেন এবং 10 লাইন পাঠকদের দ্বারা লিখিয়ে নেন। চণ্ডীদাস 1 লাইন লিখেন এবং 10 লাইন পাঠকদের দ্বারা লিখিয়ে নেন। উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। উক্তিটি কার? রবি ঠাকুরের। অর্থাৎ চণ্ডীদাস 1 ছত্র লেখেন ও 10 ছত্র পাঠকদের দ্বারা লিখিয়ে নেন। উক্তিটি কার? রবি ঠাকুরের। আসতে পারে বিশেষ পরীক্ষায়। চণ্ডীদাস, এই তথ্যটা আসতে পারে যে চণ্ডীদাস 1 লাইন বা 1 ছত্র লেখেন এবং 10 লাইন বা 10 ছত্র পাঠকদের দ্বারা লিখিয়ে নেন। লিখেছেন যে তথ্যগুলা দিলাম, বাজারের বই যা কিনছেন ওর ভিতরে নাই, বুঝেছেন? এর নাম বিসিএস। আমরা বিসিএস পরীক্ষায় আমার টার্গেট, আমি বাংলায় 32-33 রাখবো। আমরা বাংলায় 32-33 রাখবো। কে ঘুম পাইছে নাকি কারো? হ্যাঁ, ঘুম পাইলে কিন্তু গান একটা মাইরে দিব। হ্যাঁ, ঘুম পাইলে কিন্তু গান মাইরে দিব একটা। এই যে অংশগুলো আমি এতক্ষণ লেখাইলাম, ওই যে সিফাত নুসরাত বলছে স্যার ঘুম পাচ্ছে। আচ্ছা যাই হোক, এইটা বোঝানোর পর আমরা একটা রোমান্টিক গান শুনবো। একটু বিনোদনের দরকার আছে, আমরা একটু শুনবো। একটু বোর্ডের দিকে দেখেন, বিদ্যাপতি ও চণ্ডীদাস। বিদ্যাপতি ও এখানে যে জিনিসগুলো আছে একটু খেয়াল করি। আমি এই তথ্যগুলা কিন্তু আপনাদের লিখিয়ে দিয়েছি। এই যে দেখেন, মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলী, এগুলো সব লেখাইছি। এইগুলা বৈষ্ণব পদাবলীতে মহাজন বলা হয়। বৈষ্ণব পদাবলী 4 বিখ্যাত মহাকবি, 5টি রসের নাম, পদাবলী প্রথম কবিগুলো সব লেখাইছি। এই তথ্যগুলো সব আপনাদের সুন্দরভাবে আমি কিন্তু লিখিয়ে দিয়েছি। এই অংশটা আমরা লিখেছি। একটা তথ্য লেখেন, খাঁটি বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী লিখেছেন চণ্ডীদাস। খাঁটি বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী লিখেছেন চণ্ডীদাস, কারণ তিনিই তো প্রথম কিন্তু বৈষ্ণব পদকর্তা। কি শামীম আফরির মন খারাপ কেন? হ্যাঁ, শামীম আফরিন তোমার মন খারাপ কেন? হুম, পড়াশোনার ভিতরে মন খারাপ থাকলে চলবে না, মন ফ্রেশ হতে হবে। না, উম্মে হাবিবার মন খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে। মন খারাপ থাকলে চলবে? সেরাবনিরও তো দেখি একই অবস্থা, মন খারাপ। কায়েসার মৌরু দেখি মন খারাপ। ছেলেদের ভিতর জয় কর্মকার দেখি একটু মন খারাপ, কতক্ষণ হাসে কতক্ষণ মন খারাপ। শ্যামস ভাই কি হয়েছে, মন খারাপ? হ্যাঁ, শ্যামস ভাই কি মন খারাপ? মন খারাপ থাকলে চলবে না। এই তথ্যটা পরীক্ষা আসে, বিদ্যাপতি ও চণ্ডীদাস কোন শতকের কবি ছিলেন? তাহলে বিদ্যাপতি ও চণ্ডীদাস ছিলেন 14দশ শতকের কবি। লিখে রাখেন, বিদ্যাপতি ও চণ্ডীদাস ছিলেন 14দশ শতকের কবি। এই তথ্যটা কিন্তু পরীক্ষা আসে।
বিদ্যাপতি ও চণ্ডীদাস ছিলেন চতুর্দশ শতকের কবি। বিদ্যাপতি ও চণ্ডীদাস ছিলেন চতুর্দশ শতকের কবি। বিদ্যাপতি ও চণ্ডীদাস ছিলেন চতুর্দশ শতকের কবি। এখন আমরা শিখব চণ্ডীদাস সমস্যা। এটা রিটেন পরীক্ষায় আসে। এখান থেকে আমাদের প্রিলি পরীক্ষায় কতটুকু আসবে একটু বলে দিই। বিদ্যাপতি ও চণ্ডীদাস, এই চণ্ডীদাস সমস্যা লেখেন, একটা লেখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মধ্যযুগের বাংলা সাহিত্যে চণ্ডীদাস হলেন তিনজন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মধ্যযুগের বাংলা সাহিত্যে চণ্ডীদাস হলেন তিনজন। কি কি? বরু চণ্ডীদাস, এক নম্বরে বরু চণ্ডীদাস, দুই নম্বরে দীন চণ্ডীদাস, তিন নম্বর হলো দ্বিজ চণ্ডীদাস। এক নম্বরে বরু চণ্ডীদাস, দুই নম্বরে দ্বিজ চণ্ডীদাস, তিন নম্বরে দীন চণ্ডীদাস। মনে থাকে জানো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মধ্যযুগের বাংলা সাহিত্যে চণ্ডীদাস ছিলেন তিনজন, বরু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস। এরপরে স্টার দিয়ে লেখেন কিন্তু বাংলা পিডিআর তথ্য মতে এবং আধুনিক সাহিত্যিকদের মতে। লেখেন লেখেন বাংলা পিডিআর তথ্য মতে এবং আধুনিক সাহিত্যিকদের মতে বা মধ্যযুগের বাংলা সাহিত্যে চণ্ডীদাস ছিলেন চারজন। মনে থাকে জানো, কিন্তু বাংলা পিডিআর তথ্য মতে এবং আধুনিক সাহিত্যিকদের মতে মধ্যযুগের বাংলা সাহিত্যে চণ্ডীদাস ছিলেন চারজন, দ্বিজ চণ্ডীদাস, বরু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, আর একজন হলো শুধুই চণ্ডীদাস। আর এই তিনটা নামের সাথে আরেকটা নাম যুক্ত করেন, শুধুই চণ্ডীদাস, শুধুই চণ্ডীদাস লিখেছেন। আর একজন হলো শুধুই চণ্ডীদাস, এই চারজন। এখন মনে প্রশ্ন হলো, স্যার পরীক্ষায় যদি আসে চণ্ডীদাস কতজন, উত্তর করে আসবেন চারজন। যদি অপশনে চার না থাকে তিনে টিক দিয়ে চলে আসবেন। মনে থাকবে চণ্ডীদাস কতজন? চারজন। অপশনে চার না থাকলে আমরা তিনে টিক দিয়ে চলে আসব। মনে থাকবো? তাহলে আমরা চণ্ডীদাস সমস্যা এতটুকুই পড়বো এখান থেকে। আর চণ্ডীদাস সমস্যা থেকে রিটেন পরীক্ষায় প্রশ্ন আসে। এখন লেখেন বরু চণ্ডীদাসের আসল নাম। বরু চণ্ডীদাসের আসল নাম হলো অনন্ত অথবা অনন্ত বড়ুয়া। বরু চণ্ডীদাসের আসল নাম, বরু চণ্ডীদাসের আসল নাম অথবা অনন্ত বড়ুয়া। বরু চণ্ডীদাসের আসল নাম অথবা অনন্ত বড়ুয়া লিখছেন? হ্যাঁ, বরু চণ্ডীদাসের আসল নাম অনন্ত অথবা অনন্ত বড়ুয়া লিখছেন। এখন একটা জিনিস দেখেন, অনেকের মনে প্রশ্ন জাগে, স্যার চণ্ডীদাস সমস্যাটা কি আমাদের একটু শুনান না, রিটেন ব্যাচে পড়াইবেন? শোনেন, চণ্ডীদাস নামে মূলত দেখা যায় কোথাও পাওয়া যায় তিনজন, কোথাও পাওয়া যায় চারজন। আসলে কি এই চারজন ব্যক্তির একই চারটি ভিন্ন ভিন্ন নাম, নাকি চারজন আলাদা ব্যক্তির নাম? এগুলা মধ্যযুগের বাংলা সাহিত্যে কোথাও খুঁজে পাওয়া যায় না। এই সমস্যাটা কি বলা হয়? চণ্ডীদাস সমস্যা। বুঝছেন? যাই হোক, এবার একটা গান শুনি, দেখি আমরা একটু গান শুনি, চোখের ঘুম চলে যাবে। আমিও একটু রেস্ট নিই, একটু পানি খাই। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে?
সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে, মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে। তুই কি আমার হবি রে। আমার পথটা চলে যায় তোরই দিকে, চোখের কলম শত কবিতা লিখে, এই হৃদয়ের ভালোবাসা দিয়ে সেই কবিতা শুধু তোকে নিয়ে। চোখ ভরে তুই দেখ পড়ে তুই প্রেম কবিতা, এই তোকে ছুঁই তুই চিনে নে সে কবি রে। তুই কি আমার হবি রে, রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে। গান আমরা শুনলাম, কি ঘুম চলে গেল? গানটা কি ভালো লাগলো না? এই মাঝে মাঝে একটু শুনতে হয় তাই না, যখন আমাদের একটু শরীরে প্রেম থাকে না যখন, তখন একটু প্রেম বাড়ানোর জন্য একটু চার্জ দিতে হয়। যেহেতু বাংলা ক্লাস তো একটু চার্জ দিলাম আর কি, তাই তো। আমরা চার্জ দিলাম, শরীরে একটু চার্জ হয়ে গেল। কারণ যখন বিরক্তিকর লাগে মানুষের তখন একটু রিফ্রেশ দরকার আছে আমাদের। এই একটু হালকা মাঝে মাঝে একটু হালকা একটু ঝাপসা মারলাম গানের আর কি। কি জানি বললো যে সিনেমাটা প্রথম শো দেখে আসছে, কি জানি বললো। হিরো আলম কথা শুনলে এবার আমরা কি শিখবো, শাক্ত পদাবলী। কি শিখবো? শাক্ত পদাবলী। আমরা আর বেশিক্ষণ ক্লাস নিব না, আর 10 মিনিটের মতো আমরা ক্লাস নিব। লেখেন শাক্ত পদাবলী, তারপর আমরা খেতে যাব, তাই না? কি মজা। 10 মিনিটের মতো ক্লাস নিব, তারপর আমরা খেতে যাব। আচ্ছা, এই একটা জিনিস দেখেন, বিসিএস এর সিলেবাসের অন্তর্ভুক্ত একটা টপিক শাক্ত পদাবলী। তা মূলত 18 শতকের দিকে এই শক্তির দেবতাকে কেন্দ্র করে এক ধরনের গান রচনা করা হতো, এগুলো কি বলা হয় শাক্ত পদাবলী। তা শাক্ত পদাবলীটা কি, যে 18 শতকের দিকে শক্তির দেবতাকে কেন্দ্র করে এক প্রকার গান রচনা করা হতো, এই গানগুলোকে বলা হয় শাক্ত পদাবলী। কি বললাম আমরা? 18 শতকের দিকে শক্তির দেবতাকে কেন্দ্র করে এক ধরনের গান রচনা করা হতো, সেই গানগুলোকে বলা হয় শাক্ত পদাবলী। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে শাক্ত পদাবলী কোন যুগের সাহিত্য বা কোন শতকে রচিত হয়েছিল। এটা হলো 18 শতকে, এই তথ্যটা এখানে গুরুত্বপূর্ণ। এরপরে হলো শাক্ত পদাবলীর আদি কবি কে, অথবা শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি কে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 37তম বিসিএস আসছিল। শাক্ত পদাবলীর আদি কবি হলো রামপ্রসাদ সেন। লিখে রাখুন, শাক্ত পদাবলীর আদি কবি হলেন
রামপ্রসাদ সেন এবং শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর আদি কবি এবং শ্রেষ্ঠ কবি হলেন রামপ্রসাদ সেন। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। শাক্ত পদাবলীর বিখ্যাত যে কবিগুলোর নাম আছে, এই একটা তথ্য এখান থেকে গুরুত্বপূর্ণ। শাক্ত পদাবলীর বিখ্যাত কবি 1 নম্বরে রামপ্রসাদ সেন, 2 নম্বরে নন্দকুমার, 3 নম্বরে কমলাকান্ত, 4 নম্বরে গোবিন্দ চৌধুরী। নাম কয়টা আমি বলে দিচ্ছি, একটু লিখে রাখুন। শাক্ত পদাবলীর বিখ্যাত কবি হলেন 1 নম্বরে রামপ্রসাদ সেন, 2 নম্বরে নন্দকুমার, 2 নম্বরে হলো নন্দকুমার, 3 নম্বরে হলো কমলাকান্ত, 3 নম্বরে হলো কমলাকান্ত, 4 নম্বরে গোবিন্দ চৌধুরী, 4 নম্বরে হলো গোবিন্দ চৌধুরী। লিখেছেন। এরপরে যে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো জ্ঞানদাস ও গোবিন্দ দাস ছিলেন ষোড়শ শতকের কবি, যেমন বিদ্যাপতি ও চণ্ডীদাস ছিলেন চতুর্দশ শতকের কবি। ওই একই জায়গায় লিখে রাখবেন, তাহলে পড়তে সুবিধা হবে, ভুল হবে না। জ্ঞানদাস ও গোবিন্দ দাস ছিলেন ষোড়শ শতকের কবি। লেখেন জ্ঞানদাস ও গোবিন্দ দাস ছিলেন ষোড়শ শতকের কবি, আর বিদ্যাপতি ও চণ্ডীদাস ছিলেন চতুর্দশ শতকের কবি। এই দুইটা তথ্য এক জায়গায় লিখে রাখুন খাতায়, যে বিদ্যাপতি ও চণ্ডীদাস ছিলেন চতুর্দশ শতকের কবি এবং জ্ঞানদাস ও গোবিন্দ দাস ছিলেন ষোড়শ শতকের কবি। এই তথ্যটা একটু লিখে রাখুন। বিদ্যাপতি ও চণ্ডীদাস ছিলেন চতুর্দশ শতকের কবি, জ্ঞানদাস ও গোবিন্দ দাস ছিলেন ষোড়শ শতকের কবি। লিখছেন? আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। আমি কিন্তু বলি যে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন, কোনো নোট খাতা করতে গিয়ে বাংলা ব্যাকরণে, বাংলা সাহিত্যে, আমাকে নক দিবেন। অনেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, কিন্তু হোয়াটসঅ্যাপ চালাইতেই জানি না। কারণ আমার মনে হয় জীবনে হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলছি এই বলেই তো আমি জানি না। ঠিক আছে, আমি হলাম অ্যানালগ যুগের মানুষ, বুঝছেন? অনেকে দিয়ে রাখেন, ওদিকেই থাকে না, মেসেঞ্জারে 2-1 জনে দিয়ে রাখেন। আমি যখন সুযোগ পাই আমি কিন্তু বলে দিই, কিন্তু বড় কোনো প্রশ্ন করবে না, শর্টশর্ট প্রশ্ন দিবেন। এবারে বলুন যে কার কোনো প্রশ্ন থাকলে বাংলা ব্যাকরণ সাহিত্যের যদি কোনো অংশে যদি কোনো আপনারা কনফিউশন প্রশ্ন পেয়ে থাকেন কোথাও, এটা একটু বলেন। আছে? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, একটু আনমিউট করেন তো, নাইম শেখকে একটু আনমিউট করেন। যার যে প্রশ্ন আছে একটু আমাকে বলেন। হ্যাঁ, নাইম শেখ বলেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? জি স্যার, ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। স্যার, এখানে বৈষ্ণব পদাবলী মূলত বৈষ্ণব ধর্ম বলি নিয়ে যে পদগুলো রচনা করা হয়েছে সেটাই তো ছিল বৈষ্ণব পদাবলী। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, তাইলে মুসলমানদের ভিতরে যে 3 জন কবিরা, তাইলে ওনরা কি ওই বৈষ্ণব ধর্ম নিয়ে লিখছে নাকি? ওই রাধা কৃষ্ণ বিষয়ে লিখছে ওনরাও। এই আলাও যেটা লিখছে সেও রাধা কৃষ্ণের প্রেম কাহিনী লিখছে। ওই বৈষ্ণব পদ্মাবতী যেটা লিখছে ওইটাও না না, রাধাকৃষ্ণের নিয়ে পদ্মাবতী লেখা? না, না না না, পদ্মাবতী না। এ শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী নিয়েই তারা লিখছিল। শেখ ফয়জুল্লাহ, শেখ কবির, আলাওল, এরাও হ্যাঁ, রাধাকৃষ্ণ নিয়ে কাহিনী লিখছিল। অর্থাৎ রাধাকৃষ্ণের প্রেম কাহিনীটাকেই তারা লিখছিল। বৈষ্ণব পদাবলী বা সাহিত্যের মূল থিমই কিন্তু ওই রাধাকৃষ্ণের বৈষ্ণব কাহিনী। ধর্ম। হ্যাঁ, বুঝতে বৈষ্ণব পারছি। ধর্মের মূল থিম হলো রাধাকৃষ্ণের প্রেম কাহিনীটাকে তারা সবচেয়ে বেশি গুণ কীর্তন করতো। তারা গ্রামগঞ্জে বিভিন্ন পদাবলীর নামে, মানে বিভিন্ন জায়গায় এগুলো আর কি তারা পালন করতো, ঢোল তাবলা বাজিয়ে অভিনয় আকারে এগুলা তারা জি গাইতো স্যার, আর এটা কি। মানে কনফিউশন ছিল এর জন্য, যেটা মুসলমান তো এরা মানে হ্যাঁ, রাধাকৃষ্ণের ব্যাপারে কিভাবে লেখা মুসলমান এরকম। লিখছে। আরে আলাউল তো এমনি বস,
আলাল তো হ্যাঁ। সব বিষয় বস, আলাল লিখতে পারে না এমন কিছু আছে? আলাল যে ধন্যবাদ। পদ্মাবতী লিখছে ওই যুগে, জি। পদ্মাবতী পড়লে এখনো তো আমরা পুরুষরা রাতে ঘুমাতে পারি না। যে পদ্মাবতী লিখছে, আলাওল আবার কি পারে না? তা আলাওল মনে করেন যে পদ্মাবতী লিখছে, সে শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনীও লিখছে, কিন্তু অতটা জনপ্রিয়তা লাভ করতে পারেননি যতটা জনপ্রিয়তা লাভ করেছিল এই বরু চণ্ডীদাস। জি স্যার। বুঝছেন, গুরুদের গুরু আছে না, জি স্যার। এই ধন্যবাদ জন্য স্যার, গুরু। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এরপর ডক্টর সূচনা কিছু বলবেন? আচ্ছা ডক্টর সূচনা একটু আনমিউট করেন। হ্যাঁ বলেন ডক্টর সূচনা। হ্যাঁ বলেন হ্যালো বলেন বলেন। হ্যালো স্যার, ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল যে আম, বৈষ্ণব পদাবলী থেকে যে বাংলা ভাষায় কে প্রথম বৈষ্ণব পদাবলী রচনা করেন, এটা কি হুম, বিদ্যাপতি না চণ্ডীদাস হবে? চণ্ডীদাস হবেই না, আমি কিন্তু বলেছি জয়দেব, একজন ব্যক্তির নাম বলেছি জয়দেব। অপশনে যদি জয়দেব না থাকে তাহলে হবে বিদ্যাপতি। কারণ আমাদের বাজারে যত চাকরি পরীক্ষা আসছে আর যতগুলা বই আছে অধিকাংশতে কিন্তু লেখা বিদ্যাপতি। কি লেখা? বিদ্যাপতি। যে বৈষ্ণব পদাবলী আদি কবিকে বা প্রথম কবিকে লেখা আছে কিন্তু বিদ্যাপতি। স্যার সেটা তো আদি কবি, আমি মানে জিজ্ঞেস করলাম যে বাংলা ভাষায় রচনা করেন, রচনা করলেও কি সেম একই অ্যান্সার হবে? হ্যাঁ একই আনসার, চণ্ডীদাস না, চণ্ডীদাস তো, ও সরি, বাঙালি যদি বলে তাহলে হবে চণ্ডীদাস। বাংলা ভাষায় বলছি। ও সরি, বাংলা ভাষায় বলছো তুমি, তাহলে আচ্ছা ঠিক, ওই সুমন স্যার আসছে তো, সে আবার একটু ডিস্টার্ব মারছে আমার, এই জন্য মনটা ওদিক গেছে, বুঝছো? মুন্না স্যার আর এই দুইজন একসাথে আর কি আমার একটু ডিস্টার্ব মারে, স্যার এই আমি আবার এটা আসছে। জিজ্ঞেস করতেছি যে বাংলা আচ্ছা ভাষায়। যাই হোক, আমি বসে একটু সুমন স্যার যাই নে, এক সেকেন্ড একটু ওয়েট করো ভাই, তুই যা ভাই যা। হ্যাঁ, এবার এবার প্রশ্নটা করো। এবার যদি বলে যে বাংলা ভাষায় যদি বলে তাহলে হবে হ্যাঁ হ্যাঁ, 100% চণ্ডীদাস। চণ্ডীদাস না? হ্যাঁ, বাঙালি বলুক আর বাংলা বাংলা ভাষায় বলুক, বাঙালি বললেও চণ্ডীদাস, আর বাংলাদেশ না, বাঙালি হলো চণ্ডীদাস, আর যদি বাংলা ভাষায় বলে তাহলে হবে চণ্ডীদাস। আচ্ছা স্যার, স্যার আরেকটা কথা ছিল। বলেন। স্যার আজকে যে টপিকস গুলো আপনি পড়ালেন, এগুলো তো ভাইটাল, এগুলো পড়লে কি হবে নাকি এর বাইরে আর কোনো কিছু ওর মানে বাইরে কিছুই দরকার আছে? লাগবে না, আমি যে পিডিএফ দিব এগুলো আপনার কাছে চলে যাবে। এরপরে আর আমি যা লেখাইলাম, তথ্য তো দিলাম, এর পিডিএফ ছাড়াও বাইরে থেকে অনেক তথ্য দিছি, অর্থাৎ বিদ্যাপতি চণ্ডীদাস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছি। এই যা জি স্যার। লিখবো, এরপর তোমার কাছে তো অনেকগুলা বই আছে, আছে না? বাংলার বই তো অভাব নাই, তোমরা তো অনেক কিনছো, কত বই কিনছো, নাইকে ময়ূরী মার্কা বই কত কিনছো বাংলাতে, ওইগুলা খুললে দেখবো যে বিদ্যাপতি চ্যাপ্টারটা মানে ওই শাক্তা পদাবলী খুলবা, টপিক দেবা, বৈষ্ণব পদাবলীর সাথে দেখবা, দেখবা যে এগুলা মিলবে না, মানে অধিকাংশ তথ্য আমি অনেক অতিরিক্ত তথ্য দিয়েছি অনেক, এর বাইরে আর পড়ার কোনো দরকার নাই আমাদের, কারণ এর না বাইরে স্যার থেকে আমার, জি স্যার, স্যার এই জন্য এতটুকু জিজ্ঞেস করলে হবে। করলাম স্যার। আমাদের স্যার 42 স্পেশাল বিসিএস তো আমাদের 26 ফেব্রুয়ারি, সো হাতে হ্যাঁ বেশি সময় নাই, যে যত হ্যাঁ অল্প হ্যাঁ। সময়ের মধ্যে আমরা দ্রুত রিভিশন দিতে চাচ্ছি স্যার, এই জন্যই জিজ্ঞেস করা। আচ্ছা সমস্যা নাই, তুমি তো চিনছো না, তুমি খালি একটা খাসি জবাই করবা, ঠিক আছে? বাসা আমার একদিন দাওয়াত দিবা, খাসি জবাই করবা, আমি তো 22 স্যার ওয়েলকাম, স্যার স্যার ওয়েলকাম মাই গাজীপুর, আসেন অবশ্যই। যারা বিসিএস দিবে 41, এরা তো এরকম ফ্রি ফ্রি কইলে হইব না। এরপরে দেখি আর কারো কোনো সমস্যা আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার নোট কপি করার সময় পিডিএফ থেকে কি হুবহু লিখবো নাকি ক্লাস লেকচার ফলো করে করব, এটা নিয়ে কনফিউশনে ক্লাস লেকচার ফলো করে নিজের মতো করে সাজিয়ে ফেলবেন, পিডিএফ এ তো তথ্যগুলা মিলিয়ে নিবেন, আর লেকচারে যেভাবে দেয়া আছে এভাবে আপনি মিলিয়ে মিলিয়ে পড়বেন, তাহলে সুবিধা হবে। এখন স্যার নোট কপিতে তো লেকচার যা লিখে দেন ক্লাসে ওগুলোর বাইরে তো আর দরকার হয় না ইয়ে করার আর জন্য। কখনো বিসিএস পরীক্ষার বাইরে থেকে তথ্য কখনোই দরকার হবে না ইনশাআল্লাহ আমাদের। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ? আর কারো কোনো সমস্যা? ব্যাকরণ সাহিত্য নিয়ে আর কারো কোনো সমস্যা? কোথায়? বলেন বলেন। আর কোনো সমস্যা নাই? আমাদের ছেলেরা কই, জেন্টস কই, ছেলেরা কই? জয় কর্মকার লিখেছেন স্যার, নোট খাতা লিখে স্ক্যান করে মেসেঞ্জারে দিলে চেক করে ফিডব্যাক দিবেন প্লিজ। হ্যাঁ জয় কর্মকার,
আপনি লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েন, আমি সময় পাবো যখন তখন ইনশাল্লাহ আমি জবাব দিয়ে দিব কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। কারণ আপনারা নোট খাতা সাজাবেন এত সুন্দর করে, যারা 43তম বিসিএস দিবেন 42 দিবেন একটু সুন্দর করে সাজাবেন, আর যারা ডক্টর আছেন তাদের তো পরীক্ষা খুবই নিকটে, তারা একটু বেশি বেশি পড়তে হবে। আর কেউ আছেন কিছু কিছু বলবেন? স্যার সমাস এর কয়টা টপিক বাদ আছে? সুমাইয়া তুলি, আমরা সমাসের টপিক যদি বাদ থাকে কি কি বাদ আছে একটু বলেন তো। আপনাদের এই ব্যাচে কি আমি সমাস পড়িয়েছিলাম? সমাস শেষ করেছি আপনাদের? বাকি ছিল কি কি একটু লেখেন তো, কমেন্টসে লেখেন তো সমাসের কোন অংশটা বাদ ছিল। এই যে সুমাইয়া তুলি বল স্যার এই ব্যাচে না, এই ব্যাচে সমাস কোন অংশটা বাদ ছিল? বৈষ্ণব পদাবলীর মোট কবি হলো 62 জন। বৈষ্ণব পদাবলীর মোট কবি কতজন? শিমুল বিশ্বাস বলছেন বৈষ্ণব পদাবলীর মোট কবি হলো 62 জন। ইতিহাসে 62 জন কবির নাম পাওয়া যায়। বৈষ্ণব পদাবলীর মোট 62 জন কবি সাহিত্যিকদের নাম পাওয়া যায়, 62 জন। এবার আমাকে একটু বলেন, আচ্ছা আপনাদের সমাস বাকি ছিল? হ্যাঁ, প্রতিদিনের পিডে একটা কাজ করবেন, আমি ক্লাস এখন শেষ করবো, আজকে আর কন্টিনিউ করবো না, কারণ আজকে টায়ার্ড, এমনি আমাদের সেমিনার ছিল, ক্লাস ছিল, এমনকি আমি রাতেও বেশি একটু ঘুমাতে পারি না, রাতে আসছি লঞ্চে করে আসছি, অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, আড্ডা মেরেছি রাতে লঞ্চে বসে, যার জন্য ঘুমও অতটা হয়নি। এজন্য আজকে ক্লাস আর নেব না। এর বাকি থেকে আমরা এর পরবর্তীতে মঙ্গল কাব্য থেকে যে আপনাদের শিখাবো, আগামীকাল এদের কি ক্লাস এই বাজে আকে না এদের না, আর যাই হোক এখান থেকে আমরা লিখে রাখেন মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য এই ব্যাচটা লিখে রাখেন, মঙ্গল কাব্য থেকে শুরু হবে আগামী মাসে যখন ক্লাস হবে, আপনাদের মঙ্গল কাব্য থেকে আমি পড়াবো, ঠিক আছে? আগামী মাসে আমি এরপরে যখন ক্লাস হবে মঙ্গল কাব্য থেকে আমি লিখে রাখতেছি এখন থেকে সব টপিক গুলা, তাহলে আর বাদ পড়বে না। আচ্ছা প্রত্যয় তো পড়ানো হয়নি, এই যে একজনে বলে প্রত্যয় তো পড়ানো হয়নি, কোন ব্যাচে পড়াইছি? এই ব্যাচে প্রত্যয় হয়নি, হয়েছে না? হ্যাঁ, আচ্ছা অনেকে যারা হয়তো নতুন যোগদান করেছেন আজকে তারা হয়তো পাননি। আশা সমাসের আপনাদের যে টপিক বাদ ছিল আপনারা সমাসটা ভালো করে পড়বেন, এরপরে আপনাদের যদি সমাসে কোনো টপিক বাদ থাকে ইনশাল্লাহ আমি সমাসের টপিক নিব। এরপরে প্রত্যয়ের যদি কোনো টপিক বাদ থাকে প্রত্যয় শেষের অংশ আর সমাসের প্রথম অংশ, এই দুইটা অংশ নিয়ে আমি একদিন ক্লাস নিব আপনাদের। আমাকে একটু বলেন তো আপনাদের এই ব্যাচে প্রত্যয় কি হয়েছে সেটা বলেন আগে। এই ব্যাচে প্রত্যয় হয়েছে? জি, আচ্ছা শ্যামস ভাই বলছে জি, তাহলে হয়েছে। আচ্ছা কোনো বাকি ছিল? কোনো বাকি ছিল? যারা পুরাতন আছেন তারা বলেন, নতুনরা আবার ক্লাস পাবেন। আচ্ছা একজন আনমিউট করেন তো, উম্মে হাবিবার একটু আনমিউট করেন তো। হ্যালো উম্মে হাবিবা শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, আমার সবগুলা ক্লাস করছো? জি স্যার, মোটামুটি। মোটামুটি করলে তো তুমি তো সেকেন্ড মাস, তুমি মোটামুটি কই লেখা? হ্যাঁ স্যার প্রত্যয়টা এই ব্যাচে হয় নাই, অন্য একটা ব্যাচে করিয়েছিলেন, তাও মানে শেষের দিকে একটু বাকি ছিল। আচ্ছা এই ব্যাচে প্রত্যয় হয়নি, ওকে ফাইন, তাহলে এই ব্যাচে প্রত্যয় একেবারে প্রথম থেকে হবে। এরপর সমাসেরটা বলো, সমাস। আর সমাসেরটা মনে হয় শেষে একটু বাকি ছিল, অব্যয়ীভাব সমাস, ওইদিকে আচ্ছা একটু বাকি ছিল। এখন একজনে বলছেন কারকের বাকি আছে অপাদান আর অধিকরণ, কথাটা কি সত্য? কারকের হুম, কারকের উপাদান, হ্যাঁ হ্যাঁ একটু বাকি ছিল, হ্যাঁ। আচ্ছা আপনারা যদি আমাকে সময় দেন অপাদান অধিকরণ আমি এখন 10 মিনিটে শেষ করে দিতে পারি, দিব না ছুটি দিব? তাহলে আমি সবার কমেন্ট দেখতে চাই, অন্তত পক্ষে 10 জন আর যদি দেন, 10 জন যদি কমেন্ট করেন হ্যাঁ স্যার দেন, তাহলে দিব, নাইলে না। আমি অধিকরণ আর অপাদান 10 মিনিটে দিতে পারবো, সমস্যা নাই। না স্যার, না স্যার, না স্যারের পার্টি তো বেশি, আবার দেন স্যার, না স্যার এক্সাম আছে। সমস্যায় তো পড়ে গেলাম, না স্যারের দলই তো ভারী।
আচ্ছা শুনেন, আমি বলে দিচ্ছি, এই যে সমাস আর হলো কারক, সমাস আর কারকের যে দুইটা বাকি অংশ আছে, এটা নিয়ে আমরা একটা ক্লাস নেব, একটু লিখে রাখুন। এই ব্যাসটা লিখে রাখছেন, সমাসের বাকি অংশ আর একটা হলো কারকের বাকি অংশ, লিখে রাখেন, সমাসের বাকি অংশ, কারকের বাকি অংশ। আচ্ছা সমস্যা নাই, আমরা এটার উপর আমরা ক্লাস নিব। আমি লিখে রাখলাম টপিকটা তোমাদের এই ব্যাচে, সমাসের বাকি অংশ, কারকের বাকি অংশ, ঠিক আছে? আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। আমরা আজকে ক্লাস এখনই সমাপ্ত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।